সেবার গ্রীষ্মকালের ছুটিতে একটা গ্রামে ঘুরতে গিয়েছিলাম, আমি আর আমার বন্ধু রামবিলাস। গ্রামের নাম রাখালচন্দ্রপুর। বড়ই সুন্দর নির্জন পরিবেশে। আমরা গিয়েছিলামই কালবৈশাখীর সময়, প্রকৃতির মত্ত করা অপরূপ শোভা দেখতে। গরুর গাড়িতে চেপে যেতে যেতে সেসব যেন গিলে খেতে লাগলাম আমি আর আমার সঙ্গে রামবিলাস। কিন্তু ব্যাঘাত ঘটল আমাদের প্রকৃতির শোভা দেখায়। হঠাৎই আকাশে কালো মেঘ করে দমকা ঝোড়ো বাতাসের সাথে ঝড় বৃষ্টি শুরু হলো। আমাদের চালক দাদা ও গাভীগুলো অজানা ভয়ের কারণে দাঁড়িয়ে গেল পথের মধ্যেই। আমাদের দিকে তাকিয়ে চালক দাদা বললেন, আমাদের এখানেই দাঁড়াতে হবে, সামনের রাস্তা আর যাওয়া যাবে নি। একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেলে পালাবার পথ পাবো নি। আমরাও বিপদ বুঝে চালকের ভাড়ায় 5টি টাকা মিটিয়ে দিলাম। আশ্রয়ের খোঁজে ছুটে গেলাম সামনের দিকে। একটা পুরনো মাটির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। ঝুল কালি পরা আংশিক ভাঙা কাঠের দরজায় ধাক্কা দিতেই এক প্রবীণ বৃদ্ধ দরজা খুললেন। তার গায়ে পুরনো একটা মলিন চাদর, চোখের তলায় বলিরেখা পড়া গভীর দৃষ্টি, গলায় একটা চটে যাওয়া তামার মালা ঝুলছে। তিনি বেশ খানিকক্ষণ আমাদের দিকে তির্যক দৃষ্টিতে দেখার পরে গম্ভীর কণ্ঠে বললেন, এই বিশ্রী পরিবেশে তোমরা কারা বাবা? তোমাদেরকে তো এ গ্রামে আগে দেখেছি বলে। তার প্রশ্নে আমি ওনাকে হাত জোর করে বললাম, আমি অয়ন আর ও আমার বন্ধু রামবিলাস। গ্রামে ঘুরতে এসে এমন বাজে ওয়েদারে পড়েছি, তাই যদি একটু। ও, বুঝতে পেরেছি। আর বলতে হবে না, বাইরে থাকলে অসুখ হয়ে যাবে। এসো দেখি, ভিতরে এসো। আমরা মাথা নিচু করে ভিতরে ঢুকলাম। পুরনো মাটির মেঝে, কাঠের চৌকি, কোণে রাখা একটা হ্যারিকেন, তাতে খুব মৃদু আলো জ্বলছে। বৃদ্ধ আমাদের বসতে দিলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন? একলা মানে? অতীত তো আমাদের সাথেই আছে বাবা, একলা আর হলাম কই। তার কথায় অবাক হয়ে আমি আর রামবিলাস একে অপরের দিকে তাকালাম। কি ভাবছো? অতীত আমাদের সঙ্গে কিভাবে থাকতে পারে, তাই তো? অতীত মানে আগে যা ঘটে গেছে তাই। কিন্তু একদিক দিয়ে দেখলে অতীতে ঘটে যাওয়া ঘটনার স্মৃতি আমাদের কি ছেড়ে চলে যায়? সে তো থেকে গেছে আমার তোমার সবার সাথে। এই যেমন দেখো না, এই সময়ে তোমরা যে স্থানে বসে আছো সেটা আজ থেকে বহু যুগ আগে ছিল ডাকাত দলের আখড়া। আর এই বাড়ি একটা সময় ছিল তাদের গা ঢাকা দিয়ে থাকার ঝুপড়ি জায়গা। তোমরা যেখানে এখন বসে আছো সেখানে আগে থাকতো ডাকাতির পরে লুণ্ঠন করে নিয়ে আসা লুণ্ঠিত সব সামগ্রী। কালী ডাকাত। এই বলে তিনি আমাদের শোনালেন ভয়ঙ্কর এক ডাকাতের গল্প। তার আসল নাম জানা যায় না। এক সময় এই অঞ্চলে তার নাম শুনলেই মানুষের গায়ের রক্ত বরফের মতো হিম হয়ে যেত। তাকে সে সময়ের মানুষজন কালান্তক ডাকাত নামেও ডাকত। কালান্তক কারণ তিনি মা কালীর উপাসক ছিলেন। বিশেষ বিশেষ দিনে কালান্তক কালী ডাকাত ছদ্ম নামে ডাকাতি করত গভীর রাতের অন্ধকারে। সুদীর্ঘ সুঠাম বলিষ্ঠ পর্বতের মতো তার চেহারা। কালী ডাকাত সন্ধ্যা থেকে মাঝরাত অবধি মা কালীকে সাধনা করে তার দল বল নিয়ে ডাকাতি করতে যেত প্রতি পূর্ণিমা এবং অমাবস্যার রাতে। সঙ্গে থাকতো লেঠেল বাহিনী।
তলোয়ার, বল্লম আর রণপা। রনপা কি জিনিস? রণপা হলো এক বিশেষ শক্ত কাঠ দ্বারা নির্মিত লম্বা বস্তু, যা ডাকাতরা ডাকাতি করতে যাবার সময় তারা ব্যবহার করত। এই রণপায়ে চেপে তারা অন্ধকারের পথ অতি অনায়াসে পাড়ি দিত। তবে সে বস্তু ব্যবহার করা অত্যন্ত কঠিন, যা চাইলেই তুমি বা আমি পারবো না। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণের প্রশিক্ষণের। বয়স্ক বৃদ্ধ বলে চললেন তার পরের ঘটনা। সেদিন নিশীথ রাত্রি, রাতের আকাশ প্রায় অন্ধকার। গহীন অরণ্যের আধার থেকে ছায়ার মতো একে বেঁকে বেরিয়ে এলো কালী ডাকাত ও তার দল। সেই ভয়ঙ্কর ডাকাত, যার নাম শুনলে শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। কেউ বলে সে মানুষ নয়, অভিশপ্ত আত্মা, যার রক্ত লাল চোখ রাতের অন্ধকার ছিঁড়ে ফেলে। কেউ আবার বলে সে করাল রূপী কালী সাধক, যার অস্ত্রের কোপে শত্রুর আত্মা পর্যন্ত দগ্ধ হয়ে যায়। কালী ডাকাতে সেদিনের লক্ষ্য রায়চৌধুরীদের প্রাসাদ। গ্রামের জমিদার রায়চৌধুরী, যার গুপ্তধনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। সোনার মূর্তি, হীরের অলংকার, দামি কাপড় সব তার ঘরে মজুদ, কিন্তু কেউ জানে না রায়চৌধুরীদের সেই ঐশ্বর্য সেই রাতেই হাত বদল হবে। বনের পথ ধরে এগিয়ে চলল কালান্তক ও তার 12-15 জন ডাকাত, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডাকাতের দল। তাদের প্রত্যেকের হাতে ধারালো তলোয়ার, কোমরে বন্দুক আর পিঠে লাল গামছায় বাঁধা বারুদের থলে। রাত তখন তুঙ্গে। জমিদার বাড়ির পাহারাদাররা গভীর নিদ্রায় মগ্ন। আর তারপর পাহারাদারদের গলা চেপে ধরল একজন ডাকাত, যে ছিল কালান্তক বা কালী ডাকাতের প্রধান সঙ্গী। তার নাম বজ্র ডাকাত। এক নিমেষে ছুরি ঢুকে গেল তার গলায়, রক্তে ভিজে গেল মাটির রাস্তা। একদিকে যখন পাহারাদাররা নিঃশব্দে হারিয়ে গেল, অন্যদিকে কালী ডাকাত সোজা পৌঁছে গেল প্রধান ফটকের কাছে। পাশের মই লাগিয়ে পাঁচিল টপকে পড়ল একদম ভিতরে। জয় মা, করাল কালিমায় জয়। শব্দে মুখরিত হয়ে উঠল গোটা ডাকাত দল। একটা ফিস ফিস আওয়াজে তলোয়ার উঁচিয়ে এগিয়ে চলল ডাকাতের দল। ভিতরে ঢুকে গোটা ডাকাত দল রায়চৌধুরী পরিবারে সেদিন নরক নামিয়ে আনলো। কারণ রায়চৌধুরী পরিবার ছিল প্রচণ্ড প্রভাবশালী পরিবার এবং গ্রামের মানুষদের ওপর তাদের ব্যাপক পরিমাণ অত্যাচার চলত। তাদের এই শাসিত অত্যাচার কালী ডাকাত অপছন্দ করত। হঠাৎই তাদের দেখতে পেয়ে এক বদমাইশ চাকর চিৎকার করে উঠল, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! বাড়িতে ডাকাত পড়েছে। কিন্তু তার গলায় সবার আগে কালান্তকে তলোয়ার বসল। বাড়ির লন্ড ভণ্ড রক্তাক্ত পরিবেশ দেখে রায়চৌধুরীর স্ত্রী আর কন্যারা ভয় পেয়ে প্রাসাদের কোণে গিয়ে লুকোলো। বাড়ির একটা ঘরে একটা ছোট্ট শিশু কাঁদতে শুরু করলো। তখন শিবু নামে এক ডাকাত এসে বলল, চুপ কর, নইলে তোর মুখ চিরতরে বন্ধ করে দেব। অতঃপর বাচ্চা বলে তাকে ছেড়ে দিল। তারপর কালী ডাকাত সরাসরি জমিদারের ঘরে ঢুকলো। রায়চৌধুরী, তোদের দিন শেষ। যা কিছু আছে বের করে দে, নয়তো রক্ত দিয়ে তোর এই প্রাসাদে আমরা রাঙিয়ে দেব। বৃদ্ধ জমিদার খগেন রায়চৌধুরী ভয়ে কাঁপতে কাঁপতে একটা লোহার বাক্স এনে দিল কালী ডাকাতের হাতে। সেই বাক্স খুলতেই দেখা গেল ভেতরে ঝলমলে হিরে, জহরত, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। কালান্তক আকাশ বিদীর্ণ করা কণ্ঠে হো হো করে বিজয়ীর হাসি হাসল। কিন্তু তখনই একজন চাকর পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করতে আসছিল। কিন্তু
কালান্তকে ছুরি চাকরটির পেট চিড়ে এঁফোড় ওফোড় করে দিল। সেদিন রায়চৌধুরী বাড়ির লুণ্ঠন করে কালী ডাকাত নিঃস্ব করে দিয়েছিল জমিদার খগেন রায়চৌধুরীকে। সব লুট হয়ে গেলে কালান্তক চাইল এক চিহ্ন রেখে যেতে। সে জমিদারের সামনে একটা প্রদীপ ধরিয়ে বলল, আমরা যেমন এসেছি তেমনই চলেও যাব, কিন্তু স্মৃতি রেখে যাব সকলের কাছে চিরদিনের জন্য। সে হাতে জ্বলন্ত প্রদীপটা ছুঁড়ে মারল জানলায় ঝুলনো শিফনের পর্দার দিকে। মুহূর্তের মধ্যে আগুন লেগে গেল। রায়চৌধুরীর চোখের সামনে তার প্রাসাদ দাউ দাউ করে অগ্নিশিখায় পুড়তে লাগলো। কুণ্ডুলি পাকানো ধূসর ধোঁয়ার মধ্যে দিয়ে কালান্তক আর তার দল মিলিয়ে গেল রাতের অন্ধকারের মতো। সেই রাতের পর থেকে কালান্তকের নাম শোনা গেলে মায়েরা তাদের সন্তানকে বুকের মধ্যে চেপে ধরত। গ্রামবাসীরা বলতো, কালান্তকের পায়ের শব্দ মানেই মৃত্যু। যার ঘরে সে যায় তার আর ভোর দেখা হয় না। কিন্তু একদিন কালান্তকের ভাগ্য পরিবর্তন হয়েছিল। এমন নৃশংস ডাকাতের মনে পরিবর্তন কিভাবে হলো? বৃদ্ধ লোকটি কিঞ্চিত হেসে বলল, হঠাৎ একদিন গভীর রাতে ডাকাতদের ডেরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বাতাসে যেন এক অদৃশ্য আশঙ্কার আগাম ছোঁয়া ছিল। দূর থেকে মাঝে মধ্যে শোনা যাচ্ছিল ক্ষুধার্ত শেয়ালের হাহাকার, আর নদীর ধার দিয়ে বয়ে আসছিল এক অশনি সংকেতের সুর। কোনো এক ব্রাহ্মণ পরিবারের ষোড়শী কন্যা কাবেরী সেদিন সন্ধ্যায় গিয়েছিল গঙ্গা স্নানে। তার মা তাকে বলেছিল যে কোনোভাবেই হোক রাতের আগেই কিন্তু ঘরে ফিরতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ফেরার পথে হঠাৎই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। কালো মেঘে ঢেকে গেল আকাশ, যেন রাত্রি আরো গভীর হলো। দূর থেকে হঠাৎ দেশ দেখতে পেল আলো, মিটমিটে কমলা অথচ হলদেটে আলো। সে বালিকা ভাবল কোনো সাধুর আশ্রম কিংবা কোনো পথিকের তরুণ হবে। কিন্তু যখন একটু সামনে এগোলো তখন সে বুঝতে পারল এ তো কোনো সাধুর আশ্রম নয়, এ হলো ভয়ঙ্কর কালী ডাকাতের ডেরা। সে বুঝতে পারল সে মৃত্যুর মুখে এসে পড়েছে। তখন আর ফিরে যাওয়ার উপায়টি নেই। গাছের আড়াল থেকে কয়েক জোড়া তীক্ষ্ণ চোখ তাকে লক্ষ্য করছে, ঠিক যেন হিংস্র বাঘ তার শিকারের অপেক্ষায় ওত পেতে আছে। কাবেরী চিৎকার করতে চাইল, কিন্তু গলার স্বর বেরোলো না। আর তখনই এক গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হলো, কে ওখানে? সে তাকিয়ে দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় মানুষ। মুখ অর্ধেক ঢেকে আছে লাল গামছায়, চোখ দুটো অগ্নিগর্ভ, কোমরে বন্দুক, হাতে রক্তমাখা তলোয়ার। সে আর কেউ নয়, স্বয়ং কালী ডাকাত। কালান্তকে চোখ দুটি বিদ্যুতের মতো চমকাচ্ছিল। তার চারপাশে দাঁড়িয়ে ছিল আরো 10-12 জন রক্তপিপাসু ডাকাত। সবাই কাবেরীর দিকে হিংস্র চোখে তাকিয়ে আছে, যেন তারা বুঝতে চাইছে এই স্থানে এই মেয়েটি এলো কিভাবে। একজন ডাকাত এগিয়ে এসে বলল, সর্দার, এই মেয়েকে দেখে তো কোনো সাধারণ পথিক বলে মনে হচ্ছে না। কালান্তক ধীরে ধীরে এগিয়ে এলো। লাল আলোক ছটায় তার মুখটাকে লাগছিল আরো ভয়ঙ্কর। সে চোখ ছোট করে বলল, এই তুই কে রে? কিভাবে এলি এখানে? কাবেরী ভয়ে থরথর করে কাঁপছিল। ততক্ষণে তার চোখের জল গাল বেয়ে পড়তে শুরু করেছে। কিন্তু ভয় আর হতাশা গিলে ফেলার পরেও সে মিথ্যে কিছু বলতে পারল না। ফিসফিস করে বলল, পথ হারিয়ে ফেলেছি, আমি ব্রাহ্মণ কন্যা, দয়া করুন। তার এই কথা শুনে ডাকাতদের মধ্যে অট্টহাসি রোল পড়ে গেল। কি বললে সর্দার? ব্রাহ্মণ কন্যা? তাহলে কি করবে এখন সর্দার? কিন্তু কালান্তকের মুখে কোনো হাসি রেখাই ফুটল না।
সে গভীরভাবে মেয়েটির দিকে তাকিয়েছিল, যেন কিসের হিসেব মেলাতে চাইছে। তারপর সে ধমকের সুরে সবাইকে বলল, তোরা সবাই চুপ কর। সকল ডাকাতেরা মুহূর্তেই চুপ হয়ে গেল। কালান্তক কাবেরীর দিকে তাকিয়ে বলল, ব্রাহ্মণ কন্যা বলছিস? তুই কি জানিস এই ডেরায় একবার কেউ ঢুকলে সে আর বেঁচে ফিরতে পারে না? কাবেরীর চোখ বড় হয়ে গেল। সে কোনো প্রকারে ঠোঁট কামড়ে চোয়াল শক্ত করে তাকিয়ে রইল তার চোখের দিকে। তার মনে অযাচিত আতঙ্ক ক্রমশ গ্রাস করে খাচ্ছিল। কিন্তু পরের মুহূর্তেই কালান্তকের চোখে অদ্ভুত কিছু ফুটে উঠল, যেন বহু পুরনো এক অজানা অভিজ্ঞতা মনে পড়ে গেল তার। সে কি সত্যি এই মেয়েকে মারবে, নাকি এই মেয়েই তার ভবিষ্যৎ বদলে দেবে? সে তার দলের লোকদের দিকে তাকিয়ে বলল, কাল রাতে হবে বিশেষ পূজা, তার আগে পর্যন্ত মেয়েটিকে আটকে রাখো। কাবেরী বুঝতে পারল সে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। কিন্তু সে তখনও জানতো না যে এই ডাকাত সর্দারের হৃদয়ে লুকিয়ে থাকা এক গোপন সত্য। কালী ডাকাত গভীর রাত পর্যন্ত একা বসে রইল নিজের জায়গায়। চোখ বন্ধ করলেই তার মনের ভেতর ভেসে আসছিল অতীতের এক ভয়াবহ স্মৃতি। এক ব্রাহ্মণ পরিবারের ধ্বংসস্তূপ, এক চিৎকার করা শিশু, আর তার নিজের রক্ত মাখা হাত। সেই অতীত তাকে কখনো শান্তিতে থাকতে দেয়নি, কোনো দিনের জন্য নয়। আর আজ ভাগ্য তার সামনে আবার এক ব্রাহ্মণ কন্যাকে এনে দাঁড় করিয়েছে। সে কি আবার একই পাপ করবে, নাকি এই একবার সে অন্য কিছু করবে? রাত গভীর হতেই ডাকাতেরা তৈরি হয়ে গেল। বিশাল রুদ্ররূপী কালী মূর্তির সামনে জড়ো হলো সবাই। আগুন জ্বলছিল, তলোয়ার উঁচিয়ে সবাই কালান্তকের দিকে তাকিয়েছিল। কাবেরীকে দড়ি দিয়ে বেঁধে আনা হলো। তার মুখে কাপড় গোঁজা ছিল, যাতে সে চিৎকার না করতে পারে। তার চোখ দুটো লাল হয়ে গেছে, কান্নায় ভিজে গেছে সমস্ত মুখ। একজন পুরোহিত সেখানে উপস্থিত হলো, যে আসলে কালান্তকেরই অনুচর ছিল। সামনে এসে কালী ডাকাতকে বলল, সর্দার, বলিদানের সময় হয়ে গেছে। মা কালীকে তার প্রসাদ গ্রহণ করান সর্দার। সবাই অপেক্ষা করছিল সর্দার কখন সেই ভয়ানক তলোয়ার তুলবে। কালান্তক ধীরে ধীরে এগিয়ে গেল সেই মেয়েটির দিকে। তার হাতে সেই ভয়ানক রক্ত মাখা তলোয়ার। সবাই চিৎকার করে উঠল, জয় কালী মায়ের জয়। হঠাৎ তলোয়ার উঠে গেল আকাশের দিকে। কাবেরীর চোখ বন্ধ হয়ে গেল। কিন্তু ঠিক তার পর মুহূর্তে অপ্রত্যাশিত বিস্ফোরণ, যার জন্য কেউ প্রস্তুত ছিল না। কালান্তকে তলোয়ার নামলো ঠিকই, কিন্তু মেয়েটির গলায় নয়, তার সোজা আঘাত করলো পুরোহিতের বুকে। ডাকাতদের ভয়ঙ্কর চিৎকারে পুরো ডেরা কেঁপে উঠল। কালান্তক বজ্রকণ্ঠে গর্জে উঠল, এখন থেকে আমার ডেরায় কোনো নরবলি হবে না। সবাই স্তব্ধ হয়ে গেল। ডাকাতরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, তারা কি করবে? সর্দারের আদেশ অমান্য করবে, নাকি তার এই অদ্ভুত পরিবর্তন মেনে নেবে? কিন্তু দলপতি কালান্তকের বিরুদ্ধে যাবার সাহস কারো হলো না। কালান্তক নিজের হাতে কাবেরীর বাঁধন খুলে দিল। তারপর গম্ভীর গলায় বলল, তুই যা, ফিরে যা নিজের গ্রামে যা। মুক্ত হওয়ার পর কাবেরী তখনও বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে গেছে। কালান্তক তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোর চোখ আমাকে কিছু দেখিয়ে দিল, যা আমি বহুদিন ধরে ভুলে গেছিলাম। যে কথাটা আড়াল থেকে শুনতে পেয়েছিল কালী ডাকাতের প্রধান সঙ্গী বজ্র ডাকাত। সেই রাতে কাবেরী সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু গ্রামে ফিরে গিয়ে সে এই ঘটনা কাউকে বলতে পারেনি। তবে সে রাতের পর কালান্তকের ডাকাত দল ভেঙে গেল। সে অজানার পথে হারিয়ে গেল, হয়তো নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে। ডাকাত দলের কেউ ধরা পড়ে গেল পুলিশের হাতে,
নয়তো কেউ আত্মহত্যা করে মারা গেল। অনেকেই লুকিয়ে নিজেদের গা ঢাকা দিল। একমাত্র প্রাণে বেঁচে গেল বজ্র ডাকাত। এরপর কি হলো? কালী ডাকাতে জীবন বদলে গেল। কিছুদিন পর সে ডাকাতি ছেড়ে দিল। একদিন রাতের অন্ধকারে সে হঠাৎ কোথায় হারিয়ে গেল। কেউ বলে সে সন্ন্যাসী হয়ে গিয়েছিল, কেউ বলে সে গোপনে গ্রামবাসীদের জন্য কাজ করে যাচ্ছে। শুধু একটা গল্প থেকে গেল যে কালান্তক কালী ডাকাত এক ব্রাহ্মণ কন্যার জন্য নিজের জীবন বদলে ফেলেছিল। তবে আসল সত্য তা কেউ জানে না। কালান্তক কালী ডাকাত সবার চোখের অলক্ষ্যে তার পুরনো ডেরায় ফিরে আসে একদিন মধ্যরাতে। কোনো এক ভয়ঙ্কর ভুলের অনুশোচনায় ভুগছিল ভীষণভাবে। সেদিন রাতে মা কালীর বিগ্রহের সামনে বসে অনর গলা কণ্ঠ মদ্যপান করে প্রলাপ বকছিল। তারপর হঠাৎই সে তার হাতে তুলে নেয় বিগ্রহের সুতীক্ষ্ণ খড়গ। আর ঠিক তার পরক্ষণেই সেই ধারালো খড়গ জয় মা মাগো বলে মায়ের নাম স্মরণ করে বসিয়ে দিল তার নিজ কণ্ঠদেশে। মুহূর্তের মধ্যে ধর থেকে তার মস্তক বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে গেল বিগ্রহের পায়ের কাছে। তাজা রক্তে ভেসে গেল চতুর্দিক। কালী ডাকাত এইভাবেই তার জীবন বলি দেয় মায়ের চরণে। কিন্তু আপনি এত কিছু ঘটনা জানলেন কিভাবে? বৃদ্ধ আবারও কিঞ্চিত হাসলেন, তারপরে বললেন, কোন ঘটনা কখন মানুষকে পরিবর্তন করে দেয় কেউ বলতে পারে না। কখনো কখনো একটি মাত্র কাজই মানুষকে বদলে দিতে পারে। আর আমি সেই পরিবর্তিত মানুষের প্রধান সঙ্গী। মানে? এককালে আমি ছিলাম সেই বজ্র ডাকাত, যে ছিল দুর্ধর্ষ পরাক্রমশালী কালান্তকের মূল সঙ্গী। আজকের ভৌতিক গল্প এখানেই শেষ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য। ধন্যবাদ।